সেই দিনে যখন আমি রাতে শুই, আমার বারবার মনে হতে থাকে আমার মুখের দিকে কেউ তাকিয়ে আছে। যেন বারবার মনে হচ্ছিল নিচের দিক থেকে ব্ল্যাঙ্কেটটা কেউ ধরে টানছে। আমি ধীরে ধীরে চোখ খুলে বিছানার উপরে বসেছি। অর্ধেক বসা অবস্থায় যখন হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি জানালার পর্দাটা ধীরে ধীরে উঠছে আর জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আসছে। পিছন থেকে আমি কিছু না বুঝতে পেরে আমি জোরে জোরে বলি, কে ওখানে, কে দাঁড়িয়ে আছে ওখানে? যখন আমার দিকে সে তাকালো, আমি দেখলাম একজন মেয়ে যার মুখের অর্ধেকটা পুরোপুরি কিছুই নেই। অস্বাভাবিকভাবে কিছু দিয়ে থেঁতলে দিলে ঠিক যেমন দেখতে হয় নমস্কার, আমি সৌমিতা। আমার নতুন চ্যানেল আতঙ্ক আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই নতুন চ্যানেলে আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য একটি করে সত্যি ভৌতিক কাহিনী নিয়ে আসব। আপনাদের যদি কাহিনী ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ আমি আপনাদের সাথে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক কাহিনী বলবো। গত বছর জুলাই মাসে আমি আমার স্বামীর কাছে হায়দ্রাবাদে গিয়েছিলাম। আগে বলে রাখি, আমার স্বামী সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে এবং কাজের সূত্রে তাকে ভারতবর্ষের বিভিন্ন শহরে যেতে হয়। আমি যেহেতু এখানে চাকরি করি তাই আমি কলকাতাতেই থাকি। যখন আমার স্বামী আমার কাছে আসে তো আমি কলকাতার বিভিন্ন জায়গা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তাকে ঘুরে দেখাই। আর আমি যখন ওর কাছে, ও যখন যে শহরে থাকে সেখানে যাই, তখন ও সেই শহরটাকে আমাকে ভালো করে ঘুরিয়ে দেখায়। এবারে আমি গেছিলাম যখন হায়দ্রাবাদে, তখন খুবই এক্সাইটেড ছিলাম, কারণ হায়দ্রাবাদে এই প্রথমবার আমি গেছি। রাতে যখন আমরা খাচ্ছিলাম, খাবার টেবিলেই আমরা ডিসাইড করি পরের দিন আমরা একটা জঙ্গল সাফারিতে যাব। আমরা যে শহরটায় থাকতাম গাচুবাউলি, ওই শহরের কাছেই ছিল ওই জঙ্গলটা। সকালে আমরা ব্রেকফাস্ট করার পরে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। যেতে যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লাগে। জুলাই মাস মানে বুঝতেই পাচ্ছেন, সেটা বর্ষার সময়, বর্ষাকাল। আকাশ চারিদিকে হঠাৎ করে অন্ধকার হয়ে আসে, টিপ টিপ করে হালকা হালকা বৃষ্টি পড়ে। এইরকম একটা সময় আমরা ধীরে ধীরে জঙ্গলের মধ্যে এন্টার করি। মাঝখান থেকে রাস্তা, দুধারে জঙ্গল, পাখির কিচির মিচির ডাক, যদিও তখনও কোনো জন্তু জানোয়ারের আওয়াজ শোনা যাচ্ছে। ধীরে ধীরে আমরা আরো গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাই। হঠাৎ করে একটা টার্ন চলে আসে এবং সেই টার্নের উপরে যখন আমরা দেখি, দেখা যায় একটা ঢালু রাস্তা উপরে উঠে গেছে। সেই উপরে উঠে যাওয়া রাস্তা দিয়ে আমি যখন বললাম আমার হাজবেন্ডকে যে চলো উপরটা আমরা একবার দেখে আসি, তো সেও সাথে সাথে রাজি হয়ে যায়। তারপরে আমরা গাড়ি নিয়ে ওই ঢাল দিয়ে উপরে উঠে যাই। সেখানে গিয়ে জায়গাটা এতটাই সুন্দর, আমার খুব ভালো লেগেছিল। মাঝখানে একটা বড় দিঘি আর চারিদিকে গাছ। সেখানে আমরা প্রথমে বসি, ওই ঘাট বাঁধানো ছিল, সেই ঘাটে যাই। ঘাটটা অবশ্যই অনেক পুরনো দিনের ঘাট, ভেঙে গেছে, কোথাও কোথাও ইট বেরিয়ে গেছে, কোথাও সিমেন্ট চটে গেছে। ঘাটের অবস্থা খুবই খারাপ ছিল, প্রায় জরাজীর্ণ হয়ে গেছে। সেই রকম ঘাটটাতে বসে আমরা অনেকগুলো ফটোও তুলি। চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে আর মাটির, যেহেতু বৃষ্টি পড়েছিল, মাটির সোঁদা গন্ধ। জায়গাটাতে বসে অনেকক্ষণ থাকার পরে হঠাৎ আমি লক্ষ্য করি জায়গার মাটিটা না অসমান। অসমান দেখার পরে আমার মনে কৌতূহল হয় যে এই জায়গাটার মাটি এই রকম কেন, কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু। যখন ওই অবস্থায় আমি ঘুরছি, ঘুরতে ঘুরতে দূরে দেখতে পাই একটা বিশেষ সম্প্রদায়ের কবরস্থান। তাদের সবুজ রঙের কাপড় দিয়ে ঢাকা একটা কবর। সেটা দেখার পরে আমি আমার হাজবেন্ডকে বলি চলো এখান থেকে, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। কারণ আমি জানতাম যে ওই কবরস্থানে কোনো মেয়েদের ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে, তাই সেখান থেকে খুব তাড়াতাড়ি নেমে আসার চেষ্টা করি। আমি যখন আমার হাজবেন্ডকে বলছি দেখো এটা না কোনো কবরস্থান, ও আমাকে বলে হ্যাঁ তুমি সব জানো। আমি বললাম না, আমি হয়তো সব জানি না, কিন্তু তুমি দূরে দেখো একটা সবুজ কাপড় ঢাকা দেয়া। ও সেটা লক্ষ্য করে এবং সেই সাথে সাথে বলে ঠিক আছে চলো এখান থেকে। সামনে যখন আমি হাঁটছি, আমি এক মুহূর্তের জন্য খেয়াল করিনি কখন আমার স্বামী আমার পিছন থেকে সামনে চলে এসছে। যখন আমরা ওই গাড়ি নিয়ে ঢালবে নিচে নেমে টার্নের মুখে আসি, হঠাৎ করে
কোনো আওয়াজ ছাড়া আরেকটা গাড়ি সামনে চলে আসে, যেন তেন প্রকারেও গাড়িটাকে কাট করে দাঁড় করিয়ে দেয়। সামনে সামনে প্রায় অ্যাক্সিডেন্ট হবার মতো অবস্থায় চলে এসেছিল। সন্ধে তখন অনেকটাই প্রায় হব আর যেহেতু জুলাই মাস ছিল, বর্ষাকাল, তাই সেই অবস্থাতে আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে এসছে। যখন গাড়িটা আমাদের সাইড থেকে বেরিয়ে গেল, কেউ কোনো আওয়াজই করলো না। যে বলে না যে আরে এরকম ভাবে গাড়ি চালাচ্ছ কেন, আমরা চিৎকার করছি কিন্তু তাদের মধ্যে কোনো আওয়াজ ছিল না। আর ওই রাস্তাটা ছিল ওয়ান ওয়ে, মানে শুধুমাত্র গাড়ি বেরোবে, গাড়ি আসার কোনো রাস্তা ছিল না। ওখান থেকে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা এগিয়ে যাই। ঘন জঙ্গলের মধ্যে হারিয়েও যাই। যেখান দিয়ে যাচ্ছি তার কিছুটা যাওয়ার পরে দেখছি রাস্তা আর নেই, রাস্তা কাটা। চারিদিকে যখন রাস্তা হারিয়ে ফেলেছি, এইরকম একটা সময় আমি দূরে দেখতে পাই একটা টিম টিম করে আলো জ্বলছে। আমি আমার হাজব্যান্ডকে বলি, দেখো দূরে একটা টিম টিম করে আলো জ্বলছে, হয়তো ওখানে গেলে আমরা কাউকে পাবো। তো ধীরে ধীরে আমরা সেদিকেই এগোতে থাকি। এগিয়ে গিয়ে দেখি একটা সরকারি গেস্ট হাউস। সেখানে গিয়ে আমরা চায়ের অর্ডার করি, কারণ অলরেডি অনেক সন্ধ্যা হয়ে এসেছে। চায়ের অর্ডার করার পরে ওখানেই আমরা বসে গল্প করি। ওখানে যে ওয়েটার ছিল, ছেলেটা আমাদের জানতে চায় আপনারা কোথা থেকে আসছেন। তো আমরা বলবার পরে আমি জানতে চাই যে ভাই, আমরা না জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি, বেরোবো কোন রাস্তা দিয়ে, বেরোনোর রাস্তা ঠিক করতে পারছি না। আর আগের যে বাঁকটা আছে না, ওই বাঁকে এইরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তখন ছেলেটা আমার মুখের দিকে তাকিয়ে বলছে, ওখানে কেন গেছেন? ওখানে যাওয়াটা কিন্তু আপনাদের একদমই ঠিক হয়নি, আপনারা ভুল করেছেন। জঙ্গলের মধ্যে সব জায়গা ভালো হয় না। আপনি এখান থেকে রাস্তা বলে দিচ্ছি, সেইভাবেই চলে যাবেন। আর হ্যাঁ, যদি মাঝ রাস্তায় কেউ হাত তুলেও দাঁড়াবেন না। ও যেভাবে আমাদের বলল সেইভাবেই আমরা ওখান থেকে বেরিয়ে যাই। ধীরে ধীরে আমরা হাইওয়েতে গিয়ে উঠি। এরপর যখন হাইওয়েতে ওঠার পরে আমার কেন জানি না মনে হচ্ছিল সামনে তো আমি বসে আছি, কিন্তু পিছনে সিটে কেউ একজন তো বসে আছে, যাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি। ভয়ও লাগছে। সেই মুহূর্তে আমি আমার হাজব্যান্ডকে বলছি, জানো আমার কেমন একটা না লাগছে। তখনও আমাকে বলছে, তোমার খালি এইরকমই লাগে, চুপচাপ বসো। যখন আমি ভয় পেয়ে হনুমান চল্লিশা চালানোর জন্য চেষ্টা করছি, আজব ভাবে ব্লুটুথ কোনো রকম ভাবে মিউজিক সিস্টেমের সাথে কানেক্টই হচ্ছিল না, এবং ধীরে ধীরে ওখানে কোনো নেটওয়ার্কও শো করছিল না, নেটওয়ার্কও ড্রপ হয়ে যায় এবং কন্টিনিউ আমার মনে হতে থাকে আমার পিছনে কেউ বসে আমাকে বারবার দেখছে। কিছুটা দূরে আসার পরে একটা দোকান দেখে আমি বলি, আমি না জল খাবো আর একটু চা খাবো, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। ওখানেই আমরা নামার পরে দোকানে গিয়ে যখন চায়ের অর্ডার দিই, আমি মুখ ধুচ্ছি, তখন দোকানদার আমাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনাদের কটা চা হবে? 3টে? ওনার চাটা কি আমরা গাড়িতে দিয়ে আসবো? আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে বলি, না আমাদের 2টো চাই হবে, আমরা 2জন, 3জন নই তো। ভদ্রলোক আজব ভাবে আমার মুখের দিকে তাকানোর পরে আমাকে জিজ্ঞাসা করে, আপনারা কোথায় গেছিলেন? আমরা বললাম, জানেন তো আমি ওই জঙ্গলে বেড়াতে গেছিলাম, আমাদের সাথে আজকের এইরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তখন ভদ্রলোক আমাকে জানায় যে আপনারাও পারেন বটে, এই সন্ধ্যা হয়ে গেছে, এই সময় আরো সকালের দিকে আসতে হয়, কেন এই সময় এরকম ভাবে আসেন বলেন তো? ভদ্রলোকের কথা শুনে কেন জানি না আমার কেমন একটা লেগেছিল। তারপরে ওখান থেকে চা খেয়ে আবার আমরা গাড়িতে উঠে বসি। আমাদের মেন সিটিতে আসতে আসতে প্রায় রাত 9টা বেজে গেছিল এবং আমাদের কিছু কেনাকাটার করারও ছিল, কিছু ফল নেওয়ার ছিল, কিছু গ্রসারি বাজার নেওয়ার ছিল। সেই কারণে আমরা মার্কেটে ফল আর গ্রসারি বাজার একসাথে নিয়ে আবার বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে যখন গাড়ি পার্কিং এ লাগিয়ে দিয়েছে ও, আমি পিছন থেকে ফলগুলো বার করতে গিয়ে ভুলে গেছিলাম। আমি সরাসরি উপরে চলে গেছি। তার কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড উপরে চলে আসে, এসে আমাকে বলে, তোমার কি হয়েছে? বললাম, কেন? কিছুই হয়নি। তখন আমাকে বলে, তোমাকে আমি ডাকছি বারবার লিফটে, তুমি সাড়াই দিলে না। বললাম, আমি সাড়া দিইনি। বললো, না তুমি তো সাড়াই দাওনি। আমি কথাটাকে অতটা গুরুত্ব দিইনি। রাতও হয়ে গেছিল আর খিদেও পেয়েছিল। আমাদের যে হাউস হেল্প ছিল তাকে বলি, খাবার গরম করো, আমাদের খাবার দিয়ে দাও। ততক্ষণে আমার বৃদ্ধা শাশুড়ি মা, সে তার রাতের খাবার কমপ্লিট করে শুয়ে গেছে। আমি যখন খাবার টেবিলে খাচ্ছি, এমন সময় আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করে, গাড়ি থেকে ফলগুলো নামিয়েছিলে? আমি বলি, না আমি ভুলে গেছি। ও বলে, আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি ফলগুলো নিয়ে আসছি। ও যখন ফলগুলো নেওয়ার জন্য নিচে যায়, গাড়ি খুলে দেখে পুরো গাড়িতে ফলগুলো ছড়িয়ে আছে, একটা একটা করে গুড়িয়ে নিয়ে, এবং গাড়িটা না অদ্ভুত ভাবে যেন মনে হচ্ছে কেউ বসেছিল এবং সে পুরোটা
নোংরা করেছে। ও উপরে এসে আমাকে বলতে থাকে যে এইভাবে কেউ রাখে, মুখটা বেঁধে রাখবে তো, গোটা গাড়ি ভর্তি ফল হয়ে গেছে। আমি তখন ওকে বলছি যে দেখো আমি ওইভাবেই রাখিনি, আমি মুখ বেঁধেই রেখেছিলাম, কোনো কারণবশত তো খুলে গেছে, পড়ে গেছে যার জন্য। এই কথা বলতে বলতে ও বাথরুমে যায়। যে বাথরুমটা আমরা ইউজই করি না সেই বাথরুমে দেখা যায় পুরো বাথরুম জলে ভিজে। ও যখন আমাকে বলছে এই বাথরুমে কে এসেছিল, পুরোটাই জলে ভিজে, তুমি এসেছিলে? বললাম না। বলছে ডোরম্যাট পর্যন্ত ভিজে গেছে। আমি বললাম না, আমি যাইনি, হয়তো সবিতা গেছিল। সবিতা ছিল আমাদের হাউস হেল্প। ব্যাপারটাকে ইগনোর করে ও ওর অফিসের কাজ কিছু বাকি ছিল সেটা করবার জন্য বসে যায় এবং আমি আমার বেডরুমে গিয়ে শুয়ে পড়ি। হঠাৎ করে সেই দিনে ও এসে আমাকে বলে ঘরে জল নেই। আমি জানতে চাই হ্যাঁ এখানে তো জল রাখা আছে। বলছে তাহলে তুমি জল আনতে গেলে, আমি তোমাকে ডাকছিলাম, তুমি সাড়াও করলে না, চলে এলে। আমি বললাম আমি তো জল আনতে যাইনি এখনো পর্যন্ত। বলছে তাহলে কে গেল? আমি জানি না, হয়তো দেখো তোমার মনের ভুল, অন্য কিছু নয়। সেই দিনে যখন আমি রাতে শুই সেই সময় আমার বারবার মনে হতে থাকে আমার যেন মুখের দিকে কেউ তাকিয়ে আছে। আমার খুব একটা বাজে অভ্যাস আছে, আমি যখন শুই মাথা ঢাকা দিয়ে শুই। যেন বারবার মনে হচ্ছিল নিচের দিক থেকে ব্ল্যাঙ্কেটটা কেউ ধরে টানছে এবং আমার মুখের দিকে কেউ তাকিয়ে আছে। যখন এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে না, আমি ধীরে ধীরে চোখ খুলে বিছানার উপরে বসেছি। অর্ধেক বসা অবস্থায় যখন হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি জানালার পর্দাটা ধীরে ধীরে উড়ছে আর জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আসছে। আমি তখন বিছানা থেকে নেমে গিয়ে জানালার খুলে দেখছি না, ওখানে তো কেউ নেই। সারা রাত আদো ঘুম আদো জাগা অবস্থায় সকাল হয়ে গেছে। সেই দিনে সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে যখন আমরা বসেছি তখন আমার শাশুড়ি মা আমাকে বলছে কাল রাতে তোমাকে আমি অতবার বললাম তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো, ওখানে দাঁড়িয়ে কি করছো, তুমি কোনো সাড়াই দিলে না, কি হয়েছে, ঝগড়া হয়েছে? আমি বললেন না তো, ঝগড়া হয়নি তো। আর রাতে, কত রাতে? বলছে আমি জল নিতে এসেছিলাম, তখন দেখলাম ব্যালকানিতে তুমি দাঁড়িয়ে আছো। বললাম না মা, আমি তো ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম না। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানেই ছাড়ো, আমি হয়তো ভূত দেখেছি। বলবার পরে কেন জানি না আমার শাশুড়ি মা আমার উপর একটু অসন্তুষ্টই হয়েছিল, কারণ তার মনে হচ্ছিল আমি তাকে হয়তো মিথ্যা কথা বলছি। সেই দিন সন্ধ্যাবেলায় এক আজব ঘটনা ঘটে। সন্ধ্যার টাইমে নর্মালি আমরা বাঙালিরা, হিন্দুরা, সনাতনীরা ঘরে প্রদীপ জ্বালাই। যথাক্রমে সেই দিনও আমরা প্রদীপ জ্বালিয়েছি, কিন্তু যতবারই প্রদীপ জ্বালাতে গেছি ততবারই সেই প্রদীপ নিভে গেছে বিনা কারণ ছাড়া। রাতে যখন খাওয়া দাওয়ার পরে আবার শুতে গেছি, সেম জিনিসটা আমি আবার অনুভব করেছি। রাতে বারবার আমার মনে হতে থাকে আমাকে কেউ দেখছে। রাতের সময় হঠাৎ করে আমি শুনতে পাই কোথাও কিছু একটা অস্বাভাবিকভাবে কেউ একজন কাঁদছে। জানালা খুলে আমি দেখতে যাই কে, কিন্তু কিছুই দেখতে পাই না। সেই দিন সকালবেলা উঠে ঘুম থেকে সবিতা এসে বলে বৌদি কাঁচের গ্লাসটা এইভাবে চিরকে খাওয়ালো। আমি গিয়ে কাঁচের গ্লাসটাতে দেখি কেউ হাত দিয়ে কাঁচের গ্লাসটাকে ধরে খুব জোরে চাপলে যেভাবে চির খায়, গ্লাসটা ঠিক ওইভাবেই চির খাওয়া, এবং যেন মনে হচ্ছে প্রত্যেকটা চিরের মধ্যে কিছু একটা লেগে আছে। আমি তখন ওকে বলি হয়তো কোনোভাবে চির খেয়ে গেছে, তুমি এক কাজ করো, ওটাকে ফেলে দাও। ও কাঁচের গ্লাসটাকে ফেলে দেয়। যখন ব্যালকানি পরিষ্কার করতে যায় ও হঠাৎ করে চিৎকার করে ওঠে বৌদি এদিকে এসো, দেখো ওই এলাকায় না প্রচুর পায়রা আসে খাবার খাওয়ার জন্য। একটা পায়রা যেন মনে হচ্ছে কেউ ছিঁড়লে ঠিক যেমন হয়, মাথা থেকে ধরটাকে ছিঁড়ে দিলে যেমন হয়, ঠিক সেই রকম ভাবে ছেঁড়া অবস্থায় পায়রাটা ব্যালকানিতে পড়ে আছে। এবং আশ্চর্যের বিষয় পায়রাটা ওইভাবে পড়ে আছে কিন্তু কোনো রক্ত সেখানে পড়েনি। আশ্চর্য হয়ে যায়। তখন অলরেডি আমার মনে হতে থাকে এখানে অস্বাভাবিক কিছু তো একটা ঘটছে। বাড়ির প্রতিটি মেম্বার দেখতে পাচ্ছে যে আমি ওখান থেকে যাচ্ছি আসছি, কিন্তু সেই সময় আমি সেখানে উপস্থিত থাকছি না। কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এইসবগুলোতে বিশ্বাস করে না, তাই তাদেরকে আমি বুঝিয়েও পারছিলাম না যে এই বাড়িটাতে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। সেই দিন রাতে আমি আমার হাজব্যান্ডকে বলি যে এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে,
আমার কিন্তু খুব বেশি ভালো বলে মনে হচ্ছে না। তখন সে আমাকে বলে, হ্যাঁ সবটাই অস্বাভাবিক, তোমার কাছে সবই অস্বাভাবিকই লাগে, স্বাভাবিক কিছুই লাগে না। আমি তাকে বোঝাতে পারি না। রাতে আবারও আমি একই জিনিস দেখতে পাই। যখন আমার নিজের খুব অস্বস্তি হচ্ছে, আমি তখন ওয়াশরুমে যাই। ওয়াশরুমে গিয়ে আমি দেখি ওয়াশরুমে যে আয়নাটা আছে সে আয়নাটা পুরো ভেজা, যেন মনে হচ্ছে না সবে কেউ ওয়াশরুমটা ইউজ করে গেছে। আমার যে চপ্পলটা আছে সেই চপ্পলটাও ভেজা, আর দেয়ালে না বিশাল বড় বড় জল হাতের ছাপ। আমি তখন এসে না আমার হাজব্যান্ডকে ডাকি, ডেকে জানতে চাই তুমি কি ওয়াশরুমে গেছিলে? ও জানায় না। আমি বলি ওয়াশরুম এইরকমভাবে আছে কেন বলো তো, আমরা তো অনেকক্ষণ যাইনি। ও তখন বলে হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য কেউ এসেছিল ভূত, সেই জন্যই ওয়াশরুম ওরকম হয়ে আছে। আমার কথা কেউ বিশ্বাস করতে চায় না। পরের দিন সকালবেলা যখন আমরা ফুল তোলার জন্য সিঁড়ি দিয়ে নামছি, তখন দেখছি বাড়ির সামনে যে কুকুরটা শুয়ে থাকতো না, কোনো কারণ ছাড়া সেই কুকুরটা মারা গেছে। আমি সিকিউরিটিকে ডেকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল। বলল জানি না বৌদি কি হয়েছিল, কিন্তু কেউ ওকে পুরো মেরে দিয়ে চলে গেছে, গলাটা কাটা অবস্থায় পড়ে আছে, তুমি ওদিকে যেও না। আমার না সেটা শুনে আজব লেগেছিল। বারবার মনে হচ্ছিল কিছু তো একটা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি, কিন্তু অন্য কেউ আর সেই জিনিসটা বুঝতেই পারছে না বা বুঝতে চাইছে না। সন্ধ্যাবেলা যখন সমস্ত কাজ সেরে আমি বসে বসে টিভি দেখছি, হঠাৎ দেখলাম সব কিছু ঠিক আছে, কিন্তু টিভি বন্ধ হয়ে গেল, আর যে ল্যাম্প জ্বলছিল সেটা জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। সেটা দেখে না আমার খুব ভয় লেগেছিল। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে যাই। এমন সময় আমার ফোন আসে, আমার হাজব্যান্ডেরই কল এসেছিল। বলে যে আজকের রাতে ডিনারে আমাদের বাড়িতে 4 জন আসবে। তো নর্মালি আমরা আবার ডিনার বানাতে ব্যস্ত হয়ে যাই। ডিনার অন্য রুমে হবে, তো ওর যে বন্ধুবান্ধবরা এসেছিল তাদেরকে অন্য রুমে ডিনার আমরা সাজিয়ে দিয়ে চলে আসি। তখন অলমোস্ট 11টা 11:30 বেজে গেছে। আমি যখন সাজিয়ে দিয়ে উপরে আসি, পুরো ঘর অন্ধকার। সবে দরজাটা খুলেছি, মেন দরজা থেকে আমার ব্যালকানি দেখা যায়। ব্যালকানির দিকে তাকিয়ে দেখি সত্যি ব্যালকানিতে খোলা চুলে কেউ একজন দাঁড়িয়ে আছে। পিছন থেকে আমি কিছু না বুঝতে পেরে আমি জোরে জোরে বলি, কে ওখানে, কে দাঁড়িয়ে আছে ওখানে? ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই কোনো কিছু না ভেবে। যখন আমার দিকে সে তাকালো, আমি দেখলাম একজন মেয়ে যার মুখের অর্ধেকটা পুরোপুরি কিছুই নেই, অস্বাভাবিকভাবে কিছু দিয়ে থেঁতলে দিলে ঠিক যেমন দেখতে হয় ঠিক সেই রকম। চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে যাই আমি। আমার যখন জ্ঞান আসে তখন আমি নিজেকে দেখি আমি বিছানায় এবং আমার জ্বর এসছে। পরের দিনকে ওরা আমাকে হসপিটালে নিয়ে যায়, সেখানে আমাকে অ্যাডমিট হতে হয়। আমার জ্বরের কোনো কারণ ছিল না, না কোনো ইনফেকশন। সমস্ত রকমের টেস্ট করা হয়, টেস্ট স্বাভাবিক, কিন্তু কোনো রকমভাবে আমার জ্বর কমছিল না। যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম সেই সময় আমার কাছে যে নার্স ছিল সেই হঠাৎ করে দেখে আমি রাত্রে শুয়ে থাকতে থাকতে নিজে থেকে উঠে দাঁড়িয়ে স্যালাইনের বোতল খুলে আস্তে আস্তে বাইরের দিকে হেঁটে বেরোতে যাচ্ছি। সেও ঘাবড়ে যায়, তাড়াতাড়ি ডাক্তারটা কল করে এবং আমাকে হাত পা বেঁধে আবার বেডে দিয়ে দেয়। পরের দিনকে ওরা বাড়ির লোককে জানায় পেশেন্টের কন্ডিশন এই রকম। আমার জ্বর এতটাই ছিল, প্যারাসিটামল 1000 পাওয়ারও কাজ করছিল না, অ্যান্টিবায়োটিকও কাজ করছিল না। সেই সময় আমার
বাড়িতেও ফোন আসে। নর্মালি আমার বাবা মাও খুব চিন্তায় পড়ে যায় যে হঠাৎ করে গেল, ভালো কি হলো। আমার একজন দাদু আছে, উনি মুসলিম, তাকে আমার মা ফোন করে যে এইরকম হয়েছে। তো উনি দেখে বলে আমার পক্ষে এক্ষুনি এখান থেকে যাওয়া তো সম্ভব নয়, ও কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করো, এবং ওখানে যারা যদি কেউ থাকে যারা এইসব ধরনের কাজ করে, তান্ত্রিক পণ্ডিত, তাদের কাছে নিয়ে যেতে বলো। ও কিছু একটা কোথাও গেছিল, সেখান থেকেও কিছু নিয়ে এসছে। এই কথা শুনে আমার পরিবারের লোকজন সবাই চিন্তায় পড়ে যায়। পরের দিনকে আমার ভাসুরের কানেই কথা ওঠে। সে তখন তার ফ্যামিলিকে জানায় যে আমার এই রকম একটা জিনিস হয়েছে। তার বাড়িতে যে হাউস হেল্প ছিল সে বলেছিল যে কাছে আমাদের একটা মন্দির আছে, হনুমানজির মন্দির, ওখানে যিনি পণ্ডিত আছেন তিনি এই কাজগুলো করেন। তো সেই কথা মতো সেই পণ্ডিতের কাছে যায়। যাবার পরে উনি আসেন আমাকে দেখতে। হসপিটালে এগুলো কোনো রকম অ্যালাউ ছিল না, তাই বন্ডে সাইন করে আমাকে পুনরায় বাড়িতে নিয়ে চলে আসা হয়। উনি যখন আমাকে দেখে, উনি আমাকে দেখে বলেন কবে থেকে এরকম হয়েছে, একদিনে তো এইরকম হয়নি, এর তো অনেক দিন আগে থেকেই হয়ে আছে, আপনারা আগে বুঝতে পারেননি। এই কথা শোনার পরে আমার বাড়ির লোক ভয় পেয়ে যায় এবং উনি জানতে চায় এ কোথায় গেছিল। নর্মালি বলে যে আমরা আসার পর, ও আসার পর আমরা জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম। সেখানে যখন এইরকম কথা হচ্ছে, তো ব্যাপারটা কি জানার জন্য আমার হাজব্যান্ড এবং আমার ভাসুর দুজনেই বেরিয়ে যায়। যে চায়ের দোকানে আমরা চা খেতে গেছিলাম, ওই চায়ের দোকানে সেই চাওয়ালা জানায় যে আপনারা যখন এখানে এসেছিলেন না চা খাওয়ার জন্য, তখন আপনাদের গাড়িতে আপনারা দুজন ছিলেন না, পিছনের সিটে একজন ভদ্রমহিলা বসেছিল, যার একটা সাইড তো আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু আর একটা সাইড আমি দেখতে পাচ্ছিলাম না। এই কথা শুনে আশ্চর্য হয়ে যায়। আর বলেছিলাম না, সেই একটা সরকারি গেস্ট হাউস যেখানে আমরা চা খেতে গেছিলাম, ওইখানে যে ওয়েটার ভাইটা ছিল সেই বলেছিল কিছুদিন আগে এইখানে একটা ছেলে এবং একটা মেয়ে বাইক অ্যাক্সিডেন্ট হয়। অস্বাভাবিকভাবে মেয়েটার মাথার খুলি উড়ে যায় এবং মেয়েটা ওখানেই স্পটে মারা যায়। ছেলেটা আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার রাস্তাতেই সে মারা যায়। এই কথা শোনার পরে আমার স্বামী এবং আমার ভাসুর দুজনেই ফিরে আসে এবং পণ্ডিতজিকে বলে যে অ্যাকচুয়ালি এই জিনিস। পণ্ডিতজি তো আগে থেকেই জানতেন যে এর সাথে কী হয়েছে। উনি হনুমানজির একটা ফুল আমার বালিশের নিচে রেখে দিয়ে যান এবং বলেন যে এই যে জলটা আমি দিয়ে যাচ্ছি, এই জল দিয়ে পুরোটাই ওকে স্নান করিয়ে দেবেন, দেখবেন ধীরে ধীরে ঠিক হবে। তবে আমার মনে হয় অন্য কারোর কাছে একবার ওকে দেখিয়ে নেওয়াই ভালো, খুব সুবিধার লাগছে না। আর আমি শুধু তখন একটা কথাই বলতাম, আমি কেন এখানে আছি, আমার তো এবার যাওয়ার সময় হয়েছে, আমি তো চলে যাব। আমি এখনও কেন আছি, আমার তো এবার যাওয়ার সময় হয়েছে, আমাকে যেতে দাও। যখন আমাকে স্নান করাতে নিয়ে যায় তখন দেখে আমার পিঠে না কেউ একজন নখ দিয়ে সদ্য সদ্য চিরে দিলে যে এরকম দাগ, পুরো পিঠ, গলা এই রকম দাগে ভর্তি। তারপরে আমার যিনি দাদু আছেন উনি আমার জন্য কাজ করে কুরিয়ারে পাঠিয়ে দেয় আমার বাড়িতে, এবং যে যে জিনিসগুলো দিয়েছিল সেই জিনিসগুলো করবার পরে দাদু বলে দিয়েছিল যে আজ রাত থেকে ওরা জ্বর আসবে না, সুস্থ হয়ে যাবে। এবং সেই মতো সেই রাতের পর থেকে আমি সুস্থ হয়ে যাই। দাদু বলেছিল যে ওখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই যে আমি গেছিলাম, সেই সময় পারফিউম তো অবশ্যই আমার গায়ে লাগানো ছিল, এবং মেয়েটার হয়তো কোনো জিনিস, কারণ ওর ওখানে মারা গেছিলো তো অ্যাক্সিডেন্ট হয়ে, সেই অবস্থার হয়তো কোনো জিনিস আমার ওড়নাতে হোক, আমার জুতোর সাথে হোক, কোনো রকমভাবে আমার সাথে চলে এসেছিল, তাই ও আমার সাথে এসেছিল। পরে আমার পুরো বাড়ি পুজো করতে হয়েছে, তারপরে আমি সুস্থ হয়েছি। আজকের গল্প এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।